This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুঝলো কি নয়, একদম খাঁটি বিজ্ঞান। সোডিয়াম জলের সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়। দেখলেন কিরকম দুমদুম করে ফাটছিল। ওই যেগুলো মানে সে আগে আমরা ছোটোবেলায় খেলতাম না, ব্যাং লাফানো বলে, ওই চারাগুলো ছুঁড়ে মারতাম জলের মধ্যে, লাফাতে লাফাতে চলে যেত অনেকটা, সেই রকম করে যেগুলো ছুঁড়েছে সেগুলোর মধ্যে সোডিয়াম রয়েছে, আর তাতেই ওই বিস্ফোরণ। দেখুন, এইটা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবেও দেখতে পারেন, কারণ বাকি বিস্ফোরক তো জলে নিষ্ক্রিয় হয়, কিন্তু সোডিয়ামের মতো আরও কিছু কিছু আছে নাকি যেগুলো জলে পুড়ে বিস্ফোরণ ঘটায়। কেন বলছি বুঝতে পারবেন। দেখুন, আজকাল মোবাইলগুলোতে যে ব্যাটারি ব্যবহার করা হয় না, সেগুলোতে এক ধরনের তেজস্ক্রিয় উপাদান থাকে, যার জন্য অনেক সময় দেখবেন ফোন যখন ওভার চার্জিং হয়ে যায়, একটু বেশি চার্জ হয়ে গেলে ফেটে যায়। বহু ক্ষেত্রে হয়েছে। মানে ফোনের একটা বিস্ফোরণের সম্ভাবনা সবসময় আছে, সম্ভাবনায় বস্তু আর কি। তো একই রকমভাবে পেজার টেজার জিনিসগুলো, এগুলোও কিন্তু যে বিস্ফোরণ ঘটাতে পারে সেটা আমাদের দেখিয়েছে ইসরায়েল। তারা লেবাননের ওই হেজবোল্লাহ নেতাদের ঘরে ঘরে পেজার বোমা ফিট করে গেছিল। এখনও মানে আজকের দিনেও যাতে ওই আধুনিক প্রযুক্তির সাহায্যে তাদের ট্র্যাক না করা যায়, ওই জন্য এই পেজারের মাধ্যমে নিজেদের বার্তা আদান প্রদান করেই হেজবোল্লাহ গোষ্ঠীর নেতারা। সেইখানেই সেই পেজারগুলোর মধ্যেই সব বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছিল ইসরায়েল, আর সেই পেজারগুলো ফেটে হেজবোল্লাহ নেতারা পটাপট মারা গেছিলেন। মানে পেজারও বিস্ফোরণ ঘটায়, মোবাইল সংক্রান্ত জিনিসপত্র। তার মানে তাদের একটা বিস্ফোরক একটা অ্যাঙ্গেল আছে। এবার দুটো জিনিস আপনাদের চোখের সামনে পেলাম। এক, জলে সোডিয়াম ফেলে সেখানে বিস্ফোরণ ঘটলো, অর্থাৎ জলে কিছু কিছু জিনিস পড়লে বিস্ফোরণ হয়। আর মোবাইল সেটা একটা বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হতে পারে। এবার এই দুটো যোগফল বড়ইয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তার মোবাইলে কি এমন বস্তু রয়েছে বলুন তো, যেটা মাঝে মধ্যেই ওই পুকুরে পুকুরে জলের মধ্যে তিনি ছুঁড়ে ফেলে দেন, আর তার থেকে সব বিস্ফোরণ ঘটে। তার মোবাইলে এমন কি থাকে যে কেন্দ্রীয় এজেন্সি করা নাড়লেই তিনি পুকুর নালা নর্দমার খোঁজ করতে শুরু করেন। 2023 সাল মনে আছে আপনাদের, সেই নিয়োগ দুর্নীতি মামলায় তার দরজায় সিবিআই পৌঁছেছিল। এবার জীবনকৃষ্ণ সাহা অসুস্থতার কথা বলে বাড়ির থেকে বেরিয়ে পুকুরে দুটো মোবাইল ছুঁড়ে ফেলে দেন। টিপ করে ছুঁড়েছিলেন, কিন্তু যাই হোক জলেই পড়েছিল, আর তারপর তিনি গ্রেফতার হন, জামিন পান। এবারে বিধানসভা ভোটের জন্য এই সময়ে তার একটাই তো কাজ হওয়া উচিত ছিল, নিজের টিকিটের ব্যবস্থা নিশ্চিত করার জন্য, যেখানে যা যা বলা কওয়া তাবেদারি করা যা যা করা আর কি। কিন্তু মুশকিল হচ্ছে এজেন্সির খাতায় তার নাম উঠে গেছে, টিকিট পাওয়াটা কঠিন। কিন্তু এই রকম পরিস্থিতিতে আবার এজেন্সি ওই জীবনকৃষ্ণের টিকি ধরে টান মারতে গেল কেন? বড়ইয়ার 2023 এপ্রিলে সিবিআই গেছিল, বড়ইয়া গেছিল। 2025 আগস্টে বড়ইয়াকে পৌঁছলো ইডি, আর একদম অ্যাকশন রিপ্লে হলো। কি অদ্ভুত! দুটোই কেন্দ্রীয় এজেন্সি, আলাদা নাম, কিন্তু এক যাত্রায় পৃথক ফলের মতো পৃথক কিছু হয়নি, বরঞ্চ পৃথক এজেন্সিতে এক ফল হয়েছে। একদম অ্যাকশন রিপ্লে সেইবারে 23-এর। 2 বছরের বদলে কিচ্ছু বদলায়নি। জীবনকৃষ্ণ সাহা আবার দৌড় দিয়েছেন, আবার ধরা পড়েছেন, আবার মোবাইল ছুঁড়েছেন, এবার নর্দমায় পড়েছে। আগের বার মনে আছে আপনাদের, সে পুকুর ছেঁচে সেই মোবাইল উদ্ধার করতে হয়েছিল, আর এবার তৎক্ষণাৎ পাওয়া গেছে, কারণ বেশি দূরে যায়নি। আমার কি মনে হয় জানেন তো, ছোটোবেলার থেকে বিজয়কৃষ্ণ সাহার কিন্তু ওই জলের মধ্যে ব্যাংলাফানি খেলার একটা বিরাট শখ ছিল। তো জল দেখলেই হাতের কাছে ওই চ্যাপটা মতো কিছু থাকলে ছুঁড়ে মারার চেষ্টা করে। কিন্তু ওই বললাম, দুটো উদাহরণ দিয়েছি, একটা জলে পড়ে বিস্ফোরণ, আর একটা মোবাইলের মধ্যে বিস্ফোরণ। এবার দুটো যদি এক হয়ে যায় তাহলে জীবনকৃষ্ণ সাহার মোবাইল হয়ে যায়, জলে পড়লে বিস্ফোরণ হয়। আগের বার হয়েছিল বিস্ফোরণ মানে বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছিল। এইবার বিস্ফোরণটা ঘটে কি না তার জন্য একটু ওয়েট করতে হবে।
খুলে দেখুক আগে ওর মধ্যে ইডি কি আছে। তবে আরেকটা জিনিস তৎক্ষণাৎ হয়ে গেছে, এই যাত্রায় পৃথক ফল একদম হয়নি। আগের বারও গ্রেফতার হয়েছিলেন, এবারও জীবনকৃষ্ণ শাহ গ্রেফতারই হয়েছে। বাজ নাকি এক জায়গায় দুবার পড়ে না, কিন্তু জীবনকৃষ্ণের জীবনে তো একই ঘটনার অ্যাকশন রিপ্লে। নিয়োগ দুর্নীতির তদন্তে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা হয় 2023 সালের 15 এপ্রিল। 11 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। বিকেলে অসুস্থতার কথা বলে শৌচালয়ে যেতে চান জীবনকৃষ্ণ সাহা। বাড়ির পিছনের পুকুরে দুটো মোবাইল ছুঁড়ে দেন জীবনকৃষ্ণ। দুদিন ধরে পুকুরের জল ছেঁচে দুটি মোবাইল উদ্ধার করা হয়। দুদিন পরে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই। জীবনকৃষ্ণের দুটি মোবাইল থেকে সমস্ত ডেটা উদ্ধার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তারপর দীর্ঘদিন হেফাজতে ছিলেন জীবনকৃষ্ণ সাহা। 2024 সালের 14 মে সুপ্রিম কোর্টে জামিন পান বড়োয়া তৃণমূল বিধায়ক। 4 আগস্ট 2024 শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে জীবনকৃষ্ণ সাহাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগে অনিয়মের অভিযোগ। এই মামলায় জীবনকৃষ্ণের স্ত্রী টগরী সাহাকে আগেই জিজ্ঞাসাবাদ করে ইডি। 1 বছর 21 দিন পর জীবনকৃষ্ণ সাহার গ্রামের বাড়ির কড়ানাড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন। ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ। পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন তিনি। পরে সেটিও উদ্ধার করা হয়েছে। দেখুন, ভোট আসছে, বিরোধীরা বলবেন যে ভোট আসছে তাই ওই কেন্দ্রীয় এজেন্সিগুলোরও তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন যে এই কোনো রকম দুর্নীতির প্রশ্নে আপোষ করা হবে না। প্রধানমন্ত্রী বললেন, আর এই কেন্দ্রীয় এজেন্সিগুলো অর্থাৎ সিবিআই, ইডি এরা তৎপরতা শুরু করে দিল। এটা খুব একটা সরলীকৃত ব্যাখ্যা, এবং সত্যি বলতে কি এই ব্যাখ্যা নিয়ে মানুষের আর বিশেষ কোনো মাথা ব্যথা নেই। মানে এই বক্তব্যগুলো শুনে শুনে লোকজন কিরকম অদ্ভুত একটা নিরাসক্ত হয়ে গেছে, জানেন তো, যে ও ঠিক আছে হবে, কি আর হবে। মানে এইগুলোর আর কোনো প্রভাব মানুষের ওপর পড়ে না যে এই ইডি এসছে, সিবিআই এসছে, এবার তারা কাকে ধরবে, গা সওয়া হয়ে গেছে। এবং তার সঙ্গে ওই ব্যাখ্যাগুলো, ওই ভোট এলেই এদের তৎপরতা বাড়ে। মানুষজন মোটামুটি বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, জানেন তো, যে এদের কাজ একমাত্র এটাই, ওই ভোট টোটেলে তৎপর হওয়া। এবার এই ব্যাখ্যাটা এই ক্ষেত্রেও খাটতে পারতো, একটু তার মধ্যে ডিফারেন্স রয়েছে। কোথাও গিয়ে ইডি বলছে যে ওই ভোটের নির্ঘণ্ট মেনে, মানে এটা তারা বলেনি, মানে তারা ব্যাখ্যা যেটা আর কি, তাতে বোঝা যাবে যে তারা এই ভোটের নির্ঘণ্ট মেনে সক্রিয় হয়নি। 1 বছর 21 দিন আগে জীবনকৃষ্ণ শাহকে তারা তলব করেছিল, আর সিজিও কমপ্লেক্সের মধ্যে হাজিরাও দিয়েছেন জীবনকৃষ্ণ শাহ। এবার প্রশ্ন তো অন্য। তারা হয়তো ভাবছেন, বা এই সমস্ত বিষয়গুলো সামনে আসলে হয়তো সবাই ভাববেন যে ও আচ্ছা ঠিক আছে, তার মানে হঠাৎ করে কিছু না, এটা চলছিল। বিষয়টা অন্য জায়গায়। ধরে নিচ্ছি গোটা ব্যাপারটার মধ্যে ওই ভোট সংক্রান্ত বিষয় নেই, তাহলে কি আছে? নাটক নেই একদম বলা যাবে। WWF এর কথা মনে আছে? সেই বিরাট বিরাট মোটা সোটা চেহারার লোকজন ওকে মারছে টাটছে, ফ্রিস্টাইল কুস্তি, যেটা থেকে আমরা একটা সময় খুব খুব উত্তেজিত হতাম। পরবর্তী ক্ষেত্রে দেখেছিলাম না, ওটা খুব একটা উঁচু দরের অভিনয়ের মতো বিষয় আর কি। এমনভাবে মারপিটটাও করতে হয় যাতে কেউ সত্যিকারের আহত না হয়, অনেক ব্যাপার আছে। তো এটা যত বেশি লোকে জানতে পেরেছিল, তত আস্তে আস্তে তাদের উৎসাহটা কমতে শুরু করেছিল। আমাদের ছোটোবেলায় তখন না ওই মানে এমনি যে অ্যান্টেনা, অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশ ধরা যেত, জানেন তো, বাংলাদেশের চ্যানেল। তখন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা এত খারাপ জায়গায় যায়নি, বা আমরা মানসিকভাবে এত বেশি ভারতীয় হয়ে যায়নি যে বাংলাদেশি কোনো জিনিসকে আমরা অ্যালাউ করব না। বরঞ্চ তখন বহু বাড়িতেই ছিল, একজন ওপরে উঠতো আর নিচে একজন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থাকতো, আর তিনি ওই জাহাজের মানে ক্যাপ্টেনের মতো আস্তে 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 করে একটু একটু করে অ্যান্টেনাটা ঘোরাতেন, আর একজন দেখে বলতেন এলো কি এলো না, এলো, হ্যাঁ এসছে, এইবার ঠিক আছে। তো সেই রকম করে আমরা বাংলাদেশেগুলো দেখাতো ওই
আমাদের এক বন্ধু বলতো ওটাকে মোটকুর মার, মোটা সোটা লোকগুলো মারপিট করতো। তো যাই হোক, সেই জিনিসটা যেরকম একটা নাটক, এটা পরবর্তী ক্ষেত্রে জানার পর আমাদের আগ্রহটা চলে গেছিল। এই জীবনকৃষ্ণ সাহার ঘটনাবলী দেখার পর একই রকম নাটক বলে মনে হচ্ছে না। ধরে নিলাম ইডি একদম ভোটের নির্ঘণ্ট দেখে সক্রিয় হয়নি, তারা 1 বছর ধরে তার পেছনে পড়েছিল। 1 বছর ধরে যার পেছনে পড়েছিল সেই জীবনকৃষ্ণ সাহা তারপরেও যাবতীয় তথ্য প্রমাণ নিজের মোবাইলে সাজিয়ে বসেছিলেন যে কখন ইডি আসবে আর তিনি আরেকবার ওই ব্যাংলা ফোনের মতো সে ছুঁড়ে মারবেন। তিনি নিশ্চিত ছিলেন যে একবার জামিন যখন পেয়ে গেছেন, ওই বলে না বাজ এক জায়গায় দুবার পড়ে না, ঠিক সেরকম একবার তাকে যেরকম তার উপর মাথায় বাজ পড়েছে আর একবার পড়বে না। এবার এটা এত বেশি আশাবাদী একজন কি করে হতে পারে আমরা জানি না, কিন্তু যাই হোক, যদি তিনি এরকম ভেবে থাকেন, কারণ যদি মনে হয়ে থাকে যে এটা একদম নাটক না, এটা তিনি মানে সব কিছুতেই ব্যতিক্রমী, বাড়িতে ওই বিভিন্ন সিসি ক্যামেরা লাগানো ছিল, সেই ক্যামেরায় হানাদার ইডি আধিকারিকদের দেখা গেল না, মানে তারা যে ঢুকছেন তিনি জানতে পারলেন না। কখন পালাতে গেলেন? যখন ইডি আধিকারিকরা তাকে তার লাগানো সিসিটিভিতেই দেখতে পেয়ে গেলেন তখন। এবং জীবনকৃষ্ণর দাবি তিনি মোবাইল জলে ফেলেননি, জাস্ট ঝোঁপে ফেলেছেন। কোথায় ফেলেছেন আমরা শুধু জানি না, কিন্তু ঘটনাবলীটা আপনি পরপর একটুখানি বিশ্লেষণ করে দেখুন, এরপরেও বলবেন এটা ঠিক ওই একটা নাটক থাকে, দেখবেন অসংখ্য রজনী হয়, 1000 রজনী, 1200 রজনী, এরকম সব বিখ্যাত নাটকগুলো হয়। একটাই তো নাটক, সুতরাং প্রত্যেকবার একই অভিনেতা যে একই রোল প্লে করবেন সেটাই তো স্বাভাবিক। এমনকি নাটক বিভিন্ন জায়গায় গেলেও তো ওই একই নাটকে একই রোল প্লে হয়। জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রেও কি সেরকমই হচ্ছে? চক্রান্ত শিকার না না, মোবাইল ফেলা কেস ঘটেনি, কিচ্ছু হয়নি, না না ভোট ফেলে এটা করতে না না, অবশ্যই সহযোগিতা করতে বিজেপি। দেখুন, মোবাইল থেকে বাড়ির সিসিটিভি সব ইলেকট্রনিক গ্যাজেটই কিন্তু জীবনকৃষ্ণের সাথে বেইমানি করেছে এবং তদন্তে সহযোগিতা করেছে। আর জীবনকৃষ্ণ তিনি একটা জলজ্যান্ত মানুষ, তার ক্ষেত্রে অভিযোগ তিনি নাকি তদন্তে সহযোগিতা করছেন না, অসহযোগিতা করেছেন, সুতরাং তিনি গ্রেফতার হয়ে গেছেন। এবার মোবাইলের কল লিস্টে নাকি এমন প্রমাণ মিলেছে যে তাকে গ্রেফতার করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবতে হয়নি ইডিকে। আর গতবার দেখুন মোবাইল জলে পড়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি। এখনকার মোবাইলগুলো ওই জন্য একটু হোমওয়ার্ক করতে হয়। এই মোবাইলগুলোতে না বিজ্ঞাপনের সময় দেওয়া থাকে, যা স্পেসিফিকেশান তাকে দেওয়া হয় তার মধ্যেই দেওয়া থাকে যে কতটা জলের তলায় গেলে এরা কাজ করবে। এটা বোধহয় পড়ে দেখেননি তিনি। এর আগের বার যেরকম কল রেকর্ড ওই কেন্দ্রীয় এজেন্সির হাতে পড়ে গেছিল, এবার সেরকম কল লিস্ট হাতে পড়েছে। তাতেও বিস্ফোরক কিছু জানি না, তবে গতবারের সেই কল রেকর্ডের হতিশ TV9 বাংলাও পেয়েছে। নিয়োগ দুর্নীতিতে প্রার্থীর প্রতি কত টাকা করে কালেকশন হয়েছিল তার একটা হিসেব সেখানে পাওয়া যাবে। জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার পুজো করার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এটা দর্শকদের যে কেউ সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। যেটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে না সেটা রয়েছে TV9 বাংলার হাতে। সেটা হলো জীবনকৃষ্ণের আগেরবার উদ্ধার হওয়া মোবাইলে কি ছিল। দু 2023 সালে যে দুটি মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা, সেগুলি থেকে তথ্য উদ্ধার করা গিয়েছে। সেই তথ্য হচ্ছে এক চাকরি প্রার্থীর সঙ্গে কথোপকথন, যেখানে চাকরি প্রার্থীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা হচ্ছে। যিনি টাকা দিয়েছেন তাকে শাসাচ্ছেন বড়ইয়ার বিধায়ক। হ্যালো স্যার, শুভ বিজয়া। আপনি পুজোর মধ্যে সব টাকা ফেরত দেবেন বলেছিলেন। পুজোর মধ্যে নয়, দ্বাদশী ত্রয়োদশীর মধ্যে কথা হয়েছিল। তুমি অ্যাকাউন্ট নম্বর দিও, আমি ট্রান্সফার করে দেব। কালকে ব্যাংক খুলুক, সরি কাল নয় পরশু।
সোম মঙ্গলবারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, পেয়ে যাবে। ব্যাংকে দেবেন? হ্যাঁ ব্যাংকে দেব। তোমার জন্য লোন করতে হলো, লোন তো হলো না, তোমাকে 6 দেব আপাতত, বাকি পরে দেব। পরে কবে স্যার? পরে কবে দেখে নিচ্ছি। জায়গা টায়গা বিক্রি হচ্ছে, সেগুলো হলে আস্তে সুস্তে নিতে হবে, একবারে পারবো না। আমাকে তো জানো, আমি এক কথার মানুষ। আপনি বলেছিলেন একবারে দেবেন। একবারে দেব বলেছিলাম, কিন্তু এখন কেউ শুনতে চাইছে না। যে টাকা পাবে সবাইকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। শোনো, তোমার অ্যামাউন্টটা এমন কিছু নয়। একজন 17 পাবে, তাকে 7 দিতে হবে। তুমি 12 পাবে, 6 দিচ্ছি। আসানসোল, শিউরি সবাই 17-18 পাবে, তাদেরগুলোকেও অর্ধেক অর্ধেক দিয়েছি। টাকা যখন দিতে লেগেছি, টাইম লাগবে, দিয়ে দেব। বেশি খিটিমিটি করলে দেব না। যা পারবা করবা, এই হচ্ছে ঘটনা। না না, সে তো আর কি করব স্যার, আপনি তো আছেন। আমি একটা কথা বললাম, একমাত্র মার্কেটে আমি দিয়েছি, আর তো উপরে কেউ দেয় না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ জানিয়ে দিয়েছে। আপনি তো নিতে যাননি, আপনার বাড়িতে এসে টাকা দিয়েছে, তাতে আপনি চুপ করে বসে থাকুন। আমি কিন্তু তা নয়। ঠিক আছে, শোনো, বেশি কিছু করবা তো আমি FIR করে দেবো, চুপচাপ। আমি বলছি টাকা নিতে হবে 2-1 দিনের মধ্যে। তোমাকে অর্ধেক দিচ্ছি, বাকি টাকাটাও ধীরে ধীরে দিয়ে দেব। সিবিআই সূত্রে খবর, 2022 সালের 8ই অক্টোবর 2 মিনিট 21 সেকেন্ডের কল রেকর্ড হয়েছিল জীবন কৃষ্ণের মোবাইলে। বিধায়কের ব্যক্তিগত মোবাইলই তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সির কাছে। এই কল রেকর্ডই কি একমাত্র প্রমাণ, নাকি এটা অন্যতম প্রমাণ? এই কল রেকর্ড কি আদালতে প্রামাণ্য নথি? যদি তাই হয়, তাহলে জীবন কৃষ্ণকে সুপ্রিম কোর্ট জামিন দিল কেন? আর যদি জামিন হয়ে যায়, ইডি আবার গ্রেফতার করলো কেন? আর যারা গ্রেফতার হয়েছেন, জীবন কৃষ্ণ দ্বিতীয়বার গ্রেফতার হওয়ার পর তাদের কপালেও কি সরি নাচ্ছে নাকি? এবার এটাই নিয়ম হয়ে যাবে, একই জায়গায় বারবার বাজ পড়বে। এবার দেখুন, জীবন কৃষ্ণ গ্রেফতার হওয়ার আগে যা যা করেছেন সেগুলো বাস্তব। এবার আপনারা ধরে নিন যে তার মানে তার আচরণের মধ্যে একটা অস্বাভাবিকত্ব রয়েছে। কখন থাকে? যখন কিছু একটা লুকোনোর চেষ্টা করে। ধরে নিচ্ছি সব সত্যি, কিছু একটা ভয়ঙ্কর কিছু একটা লুকানোর চেষ্টা করেছে। এবার যখন গ্রেফতার হয়েই গেছেন, সিবিআই নিশ্চয়ই বা ইডিও নিশ্চয়ই আবার নতুন করে তার বিরুদ্ধে এমন সব তথ্য প্রমাণ জোগাড় করবে যে গোটা ঘটনাটার গোড়া পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। সত্যি কি তাই? নাকি এই ঠিক যেরকম পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাচ্ছেন আর কি, কয়েকটা মামলা আছে, সেগুলোতে পেয়ে গেলেই ব্যাস কেল্লাফতে। কেন পাচ্ছেন? আদালত বলছে এই দীর্ঘ সময় তদন্ত চালিয়েও সিবিআই ইডি নাকি এমন কিছু নতুন তথ্য দিতে পারছে না, যার জন্য তাকে আদালত ওই জেলে রাখার মতো কোনো যৌক্তিকতা দেখতে পায়। সে একই জিনিস হবে কি? নাকি আপাতত ব্যাপারটা সেই পিঁপড়েদের সেই চিনি চুরি করতে যাওয়া? একটা বিরাট একজন চাষির ঘরে একটা বিরাট চিনি ভর্তি বস্তা রয়েছে, পিঁপড়েরা খবর পেয়ে গেছে, তারপর সে একটা ঢুকলো, একটা দানা নিয়ে বেরিয়ে এলো, আবার একটা ঢুকলো, আবার একটা নিয়ে বেরিয়ে এলো। এরকম চলতেই থাকবে। দেখুন, ঘটনাচক্রে জীবন কৃষ্ণ ফের গ্রেফতার হলেন এমন একটা সময় যখন গোটা দেশে এই গ্রেফতারি বিতর্ক কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সংসদে ওই সংবিধানের 130তম সংশোধনী এনেছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে 30 দিন হেফাজতে থাকলেই অটোমেটিক্যালি অপসারিত হয়ে যাবে। বিলটা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। মানে বুঝতে পারছেন যে এই রকম একটা বাজারে আবার একজন জনপ্রতিনিধির গ্রেফতার হওয়াটা, সেটাই বিলটার কতটা প্রাসঙ্গিকতা বাড়িয়ে দেয়। দেখুন, বিরোধীদের অভিযোগ, ঘুরপথে বিরোধী রাজ্যগুলোতে সরকার ফেলতেই এই বিলটা নিয়ে আসা হয়েছে। তৃণমূল তো তাই জানিয়ে দিয়েছে যে যৌথ সংসদীয় কমিটিতে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না। অন্য বিরোধী দলগুলো সেই পথেই হাঁটার কথা ভাবছে। কিন্তু বিরোধীরা সংসদীয় ওই কমিটিকে বয়কট করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো জানিয়ে দিয়েছেন যৌথ সংসদীয় কমিটি নিজের দায়িত্ব পালন করবে। এবার দেখুন, জীবন কৃষ্ণ সাহা কোনো মন্ত্রী নন, কিন্তু তার দ্বিতীয়বার গ্রেফতারির পর জাতীয় রাজনীতির এই বিতর্কটা নিয়েই সব থেকে বেশি আলোচনা হচ্ছে। জীবন কৃষ্ণ এই ব্যাপারটা এখনও বলেননি কিছু,
বলার কথাও না, এই সময় মাথায় রাজনীতি নেই, অন্য কিছু আছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, হ্যাঁ জীবন কৃষ্ণের প্রসঙ্গটা তোলেননি, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব হয়েছেন। এদিকে 3 দিন আগে এই মেট্রো প্রকল্পের উদ্বোধনে এসে বলছিলাম, প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়ে গেছেন। অর্থাৎ সবাই কিন্তু একটার সঙ্গে আরেকটার একটা অদ্ভুত যোগসূত্র খুঁজে পাচ্ছেন। আর আমি আপনি কি পাচ্ছি? আমি আপনি বুঝতে পারছি আমাদের চারপাশে না একটা দুর্নীতির বিরাট চক্র আছে, বা তাতে কে যে কোথায় বসে আছেন আর কে যে অভিমন্যুর মতো ভেতরে ঢুকতে পারবেন কিন্তু বেরোতে পারবেন না, এরকম একটা পরিস্থিতিতে পৌঁছে গেছেন। সেইটাই আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ওই যে মাঝখানে অভিমন্যু, বুঝতে পারলেন তো, ওটা আপনি আমি। আমরা এই যাবতীয় বিতর্কগুলো দেখি, এর ভেতরে ঢুকে পড়ি, ভাবি এবার বোধহয় একটা জট ঠট ছেড়ে বেরোনোর রাস্তা পাওয়া যাবে। তারপর হতস্মি, একটার পর একটা ওই পিঁপড়ে ঢুকছে, একটা চিনির দানা নিচ্ছে, বেরিয়ে আসছে, আবার একটা পিঁপড়ে ঢুকছে, বেরিয়ে আসছে, আবার একটা পিঁপড়ে ঢুকছে। দেখুন, टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। When 1E, the election commission couldn't be misused, then very conveniently the NDA government turned to another E, which is the Enforcement Directorate, which is a combination of E square. But when it turns to the Enforcement Directorate, its objective is not to curb corruption. Its sole objective, and the sole objective of this constitutional amendment, is to jail opposition leaders, to crush Indian democracy and to manipulate the people's mandate. टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। One vote to the BJP is not just a vote. It is selling the soul of our country. It is selling our constitution. It is handing over our beloved country to inefficient, power-hungry tyranns and to let the country run like their private property. This is not democracy. দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় জীবন কৃষ্ণের কোনো উল্লেখ নেই, কিন্তু ভোটের বার্তা তো রয়েছে। কাদের জন্য? বিহারের হিন্দিভাষীদের জন্য নাকি বাঙালিদের জন্য? তাহলে ইংরেজিতে বার্তা কেন? তাহলে বার্তা কি সত্যি এখানকার ওই গ্রামাঞ্চলের ভোটারদের জন্য, নাকি এটা আসলে ইন্ডিয়া জোটের শরিকদের জন্য বার্তা? ইংরেজিতে এই বার্তাটা সোশ্যাল মিডিয়ায় বেঁচে থাকলে আবার দেশ বিদেশের বহু মানুষ দেখতে পারবেন, মানে বুঝতে পারবেন আর কি, অন্যান্য দেশের লোকজন। মানে এটাতে তাদের জন্য কিছু বার্তা থাকতে পারে, কিন্তু যাদের এই মুহূর্তে, যাদের নিয়ে এ রাজ্যে রাজনীতিকদের ব্যস্ত হয়ে পড়ার কথা, সেই ভোটারদের মনে এর কী প্রভাব পড়বে? দেখুন, কি প্রভাব পড়বে না সেটা বোঝার আগে বুঝতে হবে যে এই যে ইডি, সিবিআই, এই যে বিভিন্ন এজেন্সিগুলো তদন্ত করছে, সেই তদন্তগুলো নিয়ে মানুষজন কি ভাবছে। আমার কি ধারণা জানেন, ওই সুকুমাররা যেটা বলেছিলেন না, সেটা একদম এই সময়টা বর্ণনা করার জন্য পারফেক্ট উদাহরণ। ওই বলেছিলেন, ঠোঙা ভরা বাদাম বাজা খাচ্ছে কিন্তু গিলছে না। এই দেখুন, ইডি সিবিআইয়ের হাতে গাদা গাদা মামলা, গুচ্ছের লোক ওই বাদামের মতো আর কি, ঠোঙা ভর্তি হয়ে মানে জেলবন্দি হয়েছিলেন, কিন্তু তারপর খাচ্ছে, তদন্ত নাকি হচ্ছে কিন্তু এগোচ্ছে না। এবার যদি এরকম চলতে থাকে, এতে কি মানুষ আদৌ প্রভাবিত হন বলুন তো? মানুষের সত্যি কি এখন মনে হচ্ছে যে এই সমস্ত থেকে কিছু একটা বেরোবে? বরঞ্চ মানুষের মধ্যে ওই বললাম একটা অদ্ভুত নিরাসক্ত একটা ব্যাপার চলে এসছে।
হচ্ছে, হোক আর কি হবে, ওরমই হয়। এই যে গোটা বিষয়টা লোকের কাছে গা সওয়া হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু সব মানে যেটা রাজ্যের অধীনস্থ এজেন্সি, সে সিআইডি বলুন, পুলিশ বলুন, বা ওখানে কেন্দ্রের অধীনস্থ এজেন্সি এই ইডি সিবিআই বলুন, সবার জন্যই হচ্ছে। ওরা আছে, ওর যখন ওদের মানে রাজনীতির ঘুঁটি আর কি, যেরকম যে সাজাবে, যে যখন এটা একটা চাল দিলে এ একটা চাল দেবে, এরকম ব্যাপার আর কি। এর মধ্যে আপনার আমার কোনো ব্যাপার নেই। এই ভাবনাটা, এই যে একটা নিরাসক্তি, এদের প্রতি আস্থাহীনতা, এটা কিন্তু সমাজের জন্য খারাপ, আর আপনার আমার জন্য সব থেকে বেশি খারাপ। গোটা মানুষজন যখন একটা রাষ্ট্রীয় যন্ত্রের ওপর, মানে এগুলো তো বিভিন্ন রাষ্ট্রীয় যন্ত্র, তার উপর ভরসা হারিয়ে ফেলে না, তখন আসলে একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধিত হয়, জানেন তো সেটা কি? ওই যেটা কোথাও গিয়ে ওই এজেন্সিগুলো রাজনৈতিক উদ্দেশ্য সাধন করে, এটা বুঝে গেলে মানুষজন একটা জিনিস বুঝে যান, তাহলে সব কিছুই তো আলটিমেটলি রাজনীতি। সুতরাং ভরসা যদি করতে হয় আপনাকে, ওই রাজনীতির উপর ভরসা করতে হবে। সবার ওপর রাজনীতি সত্য, তাহার ওপরে নাই। এবার দেখুন, অভিষেকও তো যেটা বললেন সেটা তো একই লাইনে বললেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ওই ইডি সিবিআই ব্যবহার হচ্ছে। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষও তার পর্যবেক্ষণে বলেছেন, ওই খেজুরির 2 বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর তদন্তের জন্য সিবিআই দরকার নেই। হাইকোর্টের নজরদারিতে সিআইডির ডিআইজির নেতৃত্বে বিশেষ দল তদন্ত করলেই মামলাকারীদের জন্য ভালো হবে। কারণ তদন্তের নামে শুধু গ্যালারি শো করে সিবিআই। কে বলছেন? একজন বিচারপতি। এবার বিচারপতিরই যখন এরকম ধারণা, সাধারণ মানুষ আর কি ভাববেন? এই নিয়োগ তদন্তের মধ্যে থেকে চাকরি চুরির মীমাংসার আশা মানুষের মনে সত্যি কথা বলতে কি নেই। মানুষজন ঠিক যেরকম ওই একটা আশা ছেড়ে দিয়েছেন যে তিলোত্তমার হত্যার, ধর্ষণের তদন্তের বিরাট কিছু বেরোবে না, এটা সবাই মোটামুটি বিশ্বাস করে ফেলেছেন। দেখুন চারপাশে মানুষজন নিজেদের মধ্যে, আশেপাশে যারা যারা রাত দখলে বেরিয়েছিলেন সবার সাথে কথা বলুন। এবার কারুর মনে আর বিন্দুমাত্র উদ্দীপনা নেই। এবার এই যে মানুষজনের মধ্যে একটা উদ্দীপনাহীনতা না, এই যে একটা হাল ছেড়ে দেওয়া অসহায় ভাব, এটাতে সব থেকে খুশি হয় কে জানেন? রাজনীতি আর রাজনীতিকরা। কারণ রাজনীতি চায় মানুষ তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলুক, অসহায় বোধ করুক, তাতে রাজনীতির ওপর সাধারণ মানুষের নির্ভরতা বাড়ে। আর এই নির্ভরতা যত বাড়বে রাজনীতিকদের তত বেশি সুবিধে। বিজেপির চক্রান্ত, ভোট এলে এরকম হয়। বিজেপি এই টাইমিংটা, প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে, এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। ভোট আসলে বিজেপির আগে বিজেপির শরিকরা আসে। বিজেপির শরিকের নাম ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স। তো খুব স্বাভাবিক প্রক্রিয়া, বরং এটা না হলেই আমরা আরো বিস্মিত হতাম। এ পাড়ার ছিচকে চোরে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহে মানে পাড়ায় চুরি হলেই যেমন গ্রেপ্তার হয়, ও সেরকম প্রতি মাসে গ্রেপ্তার হয়। আর প্রতিবার ও মোবাইলটাকে জলে ছুঁড়ে ফেলে। আমি তো আতঙ্কিত এদের জলে ছুঁড়ে ফেলা দেখি। যদি কালীঘাটের টালির নালায় যদি কোনোদিন রেড হয়, কোনো আস্ত লোকই হয়তো ঝাঁপিয়ে পড়বে ওর ওপরে, তাই না? মানে এদের ছাড়েই কেন, এদের ধরেই কেন, এটাও বুঝতে পারি। সিবিআই ইডির লিমিটেশন আছে, তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন, পিসিতে রাখছেন নিজেদের কাছে, তারপরে তারা জেসিতে যাচ্ছে। জেসিতে তারা যেদিন যা দরকার, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন পাঁঠার ঝোল, সবই খাচ্ছেন। মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে। তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন, নাম্বার পাওয়া যেতে পারে, সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরও নেতা মন্ত্রী শান্তি দুর্নীতির ভাগ যাদেরকে যাদেরকে দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেলো। গতবারে যখন এসেছিল সিবিআই,
তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমায় ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। বাংলায় সব কিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। আমি দেখলাম অধীর চৌধুরী একমাত্র সাধারণ মানুষের মতো ভাবনা চিন্তা এখনও করেন, রাজনীতিক হয়ে আসলে এখন একটু সাইডলাইন হয়ে গেছেন, তো সেই জন্যই বোধ হয়। ওই দেখলেন আশায় বাঁচে চাষা, যেটা আপনার আমার জন্য একমাত্র বর্ণনা, ট্যাগলাইন সাধারণ মানুষ, সেরকম অধীর চৌধুরী এখনও আশা করছেন কিছু হবে, ওই কিছু একটা লুকোনোর চেষ্টা, ওই জন্য মোবাইলটা ছুঁড়েছিলেন আর কি। অধীর চৌধুরীর মুখ থেকে কথাটা জাস্ট খসে পড়ার অপেক্ষা, বলে গেল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য বললেন বাংলায় দুর্নীতির অভাব নেই, আর আরও একটা নিয়োগ দুর্নীতি সামনে চলে এলো। তাও আবার কি, এই 2022-এর টেট পরীক্ষা। শিক্ষা দুর্নীতি শিক্ষাকে কোনোভাবে ছাড়বে না। এই যে কী প্রবল প্রেমে পড়ে গেছে, এ রোমিও জুলিয়েট হার মেনে যাবে, জানেন তো। এই কোথায় আমরা এখন আগামী দিনে ভবিষ্যতে এরকম অমর প্রেমের যদি কোনো নিদর্শন দিতে হয়, তাহলে সেটা দুর্নীতি আর বাংলার শিক্ষার প্রেমটাকে দেখাতে হবে। এমনিতে এমন একটা জিনিস দেখুন, এই 2022-এর টেট, যেটাকে একেবারে নিষ্কলুষ বলে দাবি করা হয়েছে, সেখানটাতে একটা দুর্নীতির খবর পাওয়া গেল। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছেন যে এটা পুরোটাই চক্রান্ত, কোনো দুর্নীতি হয়নি। না হলেই ভালো, অ্যাটলিস্ট এই ধারণাগুলো না, বা এই যে খবরগুলো, এই খবরগুলো ভুল হোক, এগুলো আমরা মনে প্রাণে চাই, জানেন তো। সচরাচর যে খবর আমরা করি সেগুলো ভুল হোক, এটা কখনো চাই না, কিন্তু এই ক্ষেত্রে চাই। তাতে আমরা ভুল প্রমাণিত হব হয়তো, কিন্তু বিশ্বাস করুন আমাদের রাজ্যটা, আমাদের রাজ্যের ভবিষ্যৎটা, এগুলো বাঁচবে। দু 2022-এর টেটের ফল বেরিয়েছিল 2023-এ, পাশ করেছিলেন 1.5 লক্ষ, এখনও নিয়োগ হয়নি। তার আগেই জালিয়াতির অভিযোগ, যেই তথ্য পর্ষদের ওয়েবসাইটে নেই সেই তথ্য সাধারণ ওয়েবসাইটে। টেট পাস 1.5 লক্ষ পরীক্ষার্থীর সার্টিফিকেট বেহাত, সরকারি নয় এমন ওয়েবসাইটে নথি আপলোড হলো কি করে? সত্য কিনা সেটা আমাকে দেখতে হবে, আমি দেখে নিচ্ছি, আগে সার্চ করে নিই, তারপরে তো আমি যদি এই ধরনের চক্র একটা যদি থাকে, তার এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নেব। জালিয়াতির অভিযোগ চাকরি প্রার্থীদের। 1,50,406 জনের তথ্য সেখান থেকে আমরা কপি করতে পেরেছি, এবং আমরা দেখছি এই তথ্যগুলো সঠিক তথ্য, এবং এটা বাইরে কিভাবে এলো এটা আমাদের প্রশ্ন থাকছে। TV9 বাংলা বেনিয়ম তুলে ধরতেই নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর। টেটের তথ্য ফাঁসে পর্ষদের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল শিক্ষা দপ্তর। ষড়যন্ত্রের অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আমি বোর্ডকে বলেছি যে এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে। আমি শুনেছি যে বোর্ড একটা তদন্ত করছে, ইন্টারনাল তদন্ত। এই ধরনের অন্তর্ঘাত একেবারেই কাম্য নয়। ষড়যন্ত্র মনে করছে পর্ষদও। প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাখ্যা, ওয়েবসাইটের সরকারি বৈধতা নেই, তালিকা পর্ষদ তৈরি করেনি, সচিব পর্যায়ে অনুসন্ধান প্রাথমিক শিক্ষা পর্ষদের। এসএসসির নথি নিয়ে কম বিতর্ক হয়নি, প্যানেলই বাতিল হয়ে গিয়েছে। 2022-এর সফল পরীক্ষার্থীরা যদি চাকরি পান, তারপর কোনো আইনি ফ্যাসাদে পড়বেন না তো। মোদ্দা কথা হচ্ছে যদি কিন্তু উঠে তো গেল, কিছু তো বটে, না হলে এরকম তদন্তের নির্দেশই বা হলো কেন? এবং সত্যি কথা বলতে কি, যে পরিমাণ তৎপরতা দেখা যাচ্ছে, এটাও ঘটনা। ব্রাত্য বসুকে দেখে মনে হচ্ছিল, মনে প্রাণে চাইছেন হয়তো এবার অন্তত এগুলোর থেকে, এই পরপর একই ধরনের বিষয়ের সামনে তাকে শিক্ষামন্ত্রী হিসেবে জবাবদিহি করতে হচ্ছে, এর থেকে বেরোতে তিনি মরিয়া হয়ে গেছেন। কিন্তু ওই কমলি না ছাড়ে তিনি আর কি করবেন। এই জন্যই বোধহয় এখনও নিয়োগ হয়নি, জানেন তো। নিয়োগ না হলে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠবে না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কিন্তু বাকি যে চাকরি প্রার্থীরা, তারা তো থাকবেন। ফলে বাঁশি না বাজিয়ে খুব উপায় নেই, কিন্তু বাংলায় ভোটের বাঁশি সেটাও তো থাকবে। আর সেখানে যদি বিভিন্ন লোক ফু দিতে শুরু করেন, তার মধ্যেই চাকরি প্রার্থীরা থাকে,
তাহলে তো বিভিন্ন বেসুরে চারপাশে বাঁশির আওয়াজ ঘুরে বেড়াবে। আরেক দলও আছে বাংলায় ভোটের বাঁশিতে ফু দিতে ফুটবলের হুইসেলে ফু দেবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জেলায় জেলায় ফুটবল টুর্নামেন্ট হবে বলে ঠিক হয়েছে, জানেন। ফুটবল মানে খেলাটা যে মানে রাজনীতির ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট ছিল এটা আমরা এত বছরে বুঝিনি, বিশ্বাস করুন। এবং রাজনীতিকরাও বোঝেন না। রাজনীতিকরা যদি একটু বুঝতেন না এইটা আগের থেকে, তাহলে এতদিনে ভারত বিশ্বকাপ ফুটবলে খেলে ফেলত। তার বদলে যাবতীয় খেলাধুলোটা শুধু এই রাজনীতির ময়দানে আটকে রইল, আসল মাঠ ময়দান ছেড়ে। কোনো মানে হয় বলুন? তবে যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো। নাই বা খেললাম আমরা অন্য কোথাও, নাই বা হলো আপাতত ISL ফাইএসএল, ও সমস্ত থাক না। খেলা তো হচ্ছে। প্রত্যেক বিধানসভায় 3 থেকে 4টে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং সেটা নিয়ে মানে কীভাবে করা হবে সেটা নিয়ে সোমবারের একটা সাংগঠনিক বৈঠকে আলোচনা শুদ্ধ হয়েছে। মোদি কাপের সঙ্গে যুক্ত করতে হবে দলের মণ্ডলকে। মানে এটা ওই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এখানে বাংলায় ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, এদের একটা সমান্তরাল একটা সংগঠন আর কি দেখতে পাচ্ছি। ভালো। সেপ্টেম্বর মাসের গোড়ার থেকে শুরু হওয়ার কথা এই মোদি কাপের। তার জন্য জেলাভিত্তিক 5 জন যুব মোর্চা আর 5 জন মূল সংগঠনের নেতাকর্মীকে নিয়ে কমিটি তৈরি করা হবে। মোদি কাপের জন্য আলাদা জার্সি তৈরি করা হবে, কিন্তু মাঠে না। এটা একদম ফুটবলের স্পিরিট বজায় রাখা হবে, তো সেই জন্য ফুটবল মাঠে বিজেপির দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন কিচ্ছু থাকবে না। তবে এই ফুটবলেই শুরু আর ফুটবলেই শেষ, মানে খেলাটা ওই গোলাকার বস্তু দিয়েই শুধু হবে, এটা ভাবলে ভুল করবেন। রাজনীতির খেলা তো, ও খেলা খেলার মতো হবে, মাঠে ঘাটে যেরকম হয় আর কি, কিন্তু আসল খেলা ওটা নয়। ওটা উপলক্ষ, আসল লক্ষ্য, আসল খেলার ময়দান, রাজনীতির ময়দান, ভোটের ময়দান। সেখানে সেই আসল খেলাটা খেলতে আসবেন। যেরকম এখন এই ফুটবল ময়দানে ভিন দেশি স্টারেরা আসেন। এখন তো ISL এর কল্যাণে দেখেন বিভিন্ন দেশ থেকে সব বড় নাম করা প্লেয়াররা সব আসেন আর কি। এক্ষেত্রেও আসবেন, তবে ভিন রাজ্যের স্টার ফুটবলাররা, তারা স্টার রাজনীতিক। তাদের প্রচারের জন্য 4-5টা হেলিকপ্টারের বন্দোবস্ত করা হবে, অর্থাৎ তারা হেলিকপ্টারে চড়ে খেলবেন। এটা বোঝা গেল। আর সুতরাং হেলিকপ্টার যদি মানে খেলার বাহন হয় আর কি, তাহলে তো মাঠটাও সেরকম হতে হবে। খোঁজা হচ্ছে সেরকম মাঠ। এমন পার্টি অফিস তৈরি করতে চাইছে নিউ টাউনে বিজেপি, যাতে সেই সব হেলিকপ্টার উঠতে নামতে পারে আর কি বিজেপির। তার মানে ওটা পার্টি অফিস বলা হবে নাকি অত্যাধুনিক স্টেডিয়াম বলা হবে? যাই হোক, এটা বুঝে গেছি, খেলা হবে। মুরলীধর সেন লেন, হেস্টিংস হয়ে সল্টলেক সেক্টর 5। বারবার দল পরিচালনার ভরকেন্দ্র বদলেছে বঙ্গ বিজেপি। বছর ঘুরলেই ভোট, 26-এর মহাযুদ্ধ। তার আগে নতুন আরও একটি পার্টি অফিসের ঠিকানা মিলতে চলেছে। বিধানসভা ভোটের প্রচার কৌশল সাজানোর সঙ্গে তারও খোঁজ খবর চালাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। সল্টলেকের সেক্টর 5-এর GN ব্লকে দলের বর্তমান অফিস। সর্বত্র কর্পোরেটের ছোঁয়া থাকলেও জায়গা কম। সেই কারণেই বিধানসভা ভোটের আগে অফিস বদলের ভাবনা। নতুন অফিসের ঠিকানা হতে পারে নিউ টাউন। ভোট প্রচারে এবার 5-6টি হেলিকপ্টার ব্যবহারের ভাবনা দলের। হেলিপ্যাডের সুবিধা থাকবে এমন জমিসহ অফিস খোঁজা হচ্ছে। একাধিক বড় হল ও অনেক গাড়ি পার্কিংয়ের সুবিধাযুক্ত অফিসের খোঁজ চালাচ্ছেন দলের নেতারা। ভোটের সময় প্রচুর পরিযায়ী যাতায়াত করে, তাদের সঙ্গে বাংলার মানুষের, বাংলার রাজনীতির, বাংলার উন্নয়নের, বাংলার ভোটের কোথাও কোনো সম্পর্ক নেই। তারা আসেন পলিটিক্যাল পর্যটক, বেড়াতে আসেন। তো যদি গগনেই তাদের সম্পর্ক, হয়তো সেই কারণেই ওসব যাতায়াতের পথ খুঁজছে, মাটির সঙ্গে তো সম্পর্ক নেই। মুরলীধর সেন লেনের 6 নম্বর বাড়ি, তপন শিকদার, তথাগত রায় থেকে দিলীপ ঘোষ, সকলেই দল চালিয়েছেন এই বাড়ি থেকে। কাজের পরিসর বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে 21-এর বিধানসভা ভোটের আগে হেস্টিংসের আগারওয়াল হাউসে একাধিক তলা ভাড়া করা হয়। সেই বাড়ি ভোটে হয়ে ওঠে গেরুয়া শিবিরের ওয়ার রুম। ভোটে হারার পর ওই বাড়ি ছেড়ে দেওয়া হয়। এরপর সংস্কারের কারণ দেখিয়ে মুরলীধর সেন লেন ছেড়ে লোকসভা ভোটের আগে বিজেপি চলে যায় সল্টলেক সেক্টর 5-এ। শ্রমিক শুভেন্দুদের বৈঠক থেকে সাংগঠনিক কাজকর্ম, এখন সবকিছুরই নিউক্লিয়াস কর্পোরেট কায়দার এই অফিস। কিন্তু সেটাও আর বেশি দিন নয়। ভোট দরজায় টোকা মারতেই আবার অফিস বদলের তোড়জোড়। বাংলায় পরিবর্তন আনার ডাক দিয়ে অফিসে স্থান পরিবর্তন,
বঙ্গ বিজেপিকে সাথ দেয়নি। বাংলায় এসে নরেন্দ্র মোদী আসল পরিবর্তনের বাদ্যি বাজিয়েছেন। সেই লক্ষ্য পূরণে কি এবার সহায় হবে নতুন অফিস? ঠিকানা বদলে ভবিতব্য কি বদলাবে? এবং মেন্টার হয়তো আজকাল খেলাধুলোয় বিভিন্ন টিমে যেমন IPL ISL এই সমস্ত খেলাধুলো যা যা হয় তাতে প্রত্যেকটা টিমে একজন করে মেন্টার থাকেন। এবার বেঙ্গল বিজেপির মেন্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন ঘন আসবেন। অলিখিত নোটিশ পেয়ে গেছেন বিজেপি নেতারা, আর সেই মতো প্রস্তুতি নিচ্ছেন তারা। মানে প্রস্তুতি তুঙ্গে। আর একদিকে যদি প্রস্তুতি হয় আর একদিকে হবে না। ওপাশ থেকে আক্রমণের ব্যবস্থা হচ্ছে, ওপাশ থেকে বড় বড় প্লেয়ার আনা হচ্ছে, এপাশ তারা নিজেদের রক্ষণ সাজাবে না। এবং এই ক্ষেত্রে ওই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তৃণমূল একদম সেটাতে একদম বিশ্বাস করে নিজেদের অস্ত্রে শান দিয়ে ফেলেছে। বাংলা ভাষা আন্দোলন চলছে তো। এবার নরেন্দ্র মোদী বারবার আসবেন এটা শুনে বাংলা ভাষা আন্দোলনের পরের ভার্সান মানে প্রো ভার্সানও এসে গেছে। উদয়ন গুহ একটা অলিখিত নোটিশ দিয়ে দিয়েছেন, বাংলায় থাকতে গেলে এবং বাংলায় কাজ করতে গেলে বাংলাতেই কথা বলতে হবে। এতদিন দিল্লি বা উত্তরপ্রদেশে ঠিক যে অভিযোগগুলো উঠেছিল, এবার কিন্তু বাংলাতেও তেমন অভিযোগ ওঠার রাস্তা তৈরি হয়ে গেল। ওই শুনছিলেন উত্তরপ্রদেশ বা দিল্লি এ সমস্ত জায়গায় বাংলা ভাষাতে কথা বললেই তাদের হেনস্থা করা হচ্ছিল। মানে ওখানে হিন্দিতেই কথা বলতে হবে এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছিল, আর এখানে বাংলাতেই কথা বলতে হবে এরকম একটা নিদান দিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবার তার মানে যদি এখানে অন্য ভাষায় কেউ কথা বলেন সেটাও তিনি বলেছেন। এমনিতেই ধরে আনতে বললে তিনি বেঁধে আনেন। তা একটা সরকারি অনুষ্ঠানে গেছিলেন, ব্যানারে লেখা ছিল মহাঋণ মেলা, মহা ব্যাপারটা আছে তো, তা সেই বুঝে মহানির্দেশ দিয়ে দিয়েছেন সেখানে উদয়ন। সুতরাং বুঝতে পারছেন বাংলা ভাষার আন্দোলনে একটা নতুন মাত্রা, একটা আপগ্রেডেড ভার্সান যোগ করে দিয়েছেন উদয়ন গুহ। এতে আপনার আমার কিচ্ছু করার নেই। মুশকিলটা অন্য জায়গায়। নেতার আহ্বানে কর্মীরা যদি চেপে একদম উত্তেজিত হয়ে যান, এর প্রভাব ব্যাংক, রেল বা বাংলার সাথে সংযোগকারী সর্বভারতীয় ক্ষেত্রগুলোতে পড়বে না তো? রেলের ম্যাক্সিমাম বড় কর্তাও বাঙালি, সবাই বাংলা ছেড়ে চলে যদি যায়, এই যে এত নতুন মেট্রো রেল ফেল হলো, এমনিতেই এপাশ থেকে ওপাশে মানে কর্মী কম তো, কাজ চালানোর জন্য এপাশ থেকে ওপাশে কর্মী টানতে গিয়েই শুনছিলাম প্রচুর গোলমাল হচ্ছে। সেখানে সবাই যদি বাংলা ছেড়ে চলে যেতে চান বাংলা শেখার বদলে, তাহলে সমস্যা হবে না তো? পরিষেবা মুখ থুবড়ে পড়বে না তো? আশঙ্কা আরও আছে। দেখুন, মুখ্যমন্ত্রী সবসময়ই একটা মডারেট জায়গায় ব্যাপারটা রাখতে পছন্দ করেন, যার মধ্যে একটা বাস্তব জায়গাটা থাকে। কিন্তু উদয়ন গুহ যেরকমভাবে গড়পড়তা অবাঙালির জন্য একটা অলিখিত নোটিশ টাঙিয়ে দিলেন, তাতে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। মনে রাখবেন, উদয়ন গুহ তো ক্যাবিনেট মন্ত্রী। সরকার ছট পুজোয় অফিস কাছারিতে ছুটি দিচ্ছে কেন? কারণ বাংলায় বহু অবাঙালি মানুষ রয়েছেন যারা সরকারি আর বেসরকারি ক্ষেত্রে কাজ করেন। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে অবাঙালিদের সমস্ত উৎসবে জনপ্রতিনিধিরা অংশ নেন। এগুলোও কি বন্ধ হয়ে যাবে? মানে বাংলা ভাষায় কথা না বললে একটা ফাঁক রেখেছেন, অপশান। ওই বললেন বাংলাটা শিখতেই হবে, শিখে নিলে ব্যাপারটার কোনো প্রবলেম নেই। কিন্তু যারা শিখবেন না তাদের জন্য কি বাংলার দরজা বন্ধ হবে? দেখুন, বাঙালিরাও তো দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন রাজ্যে মর্যাদার সাথে কাজ করছেন। উদয়নের নিদানটা বুমেরাং হবে না তো? আর বুমেরাং যদি হয়, রাজনৈতিক তার দায় নেবে তো। हिंदी में बोला वो कुछ मालूम नहीं हुआ, अपना क्या बुझे थे हिंदी को था क्यों बोले ना? तो इसलिए हम आपको बोलेगा कि अगर आप बंगाल में नौकरी करना चाहता है, बंगाल में आगे बढ़ना चाहता है, तो आपको कोशिश करना पड़ेगा बंगाली सीखने के लिए, कोशिश करके सीखना पड़ेगा। এখানে বক্তব্য রাখবেন অফিসারেরা, তাদের বাংলাই বলতে হবে আমার মায়ের ভাষা। জয় বাংলা। দেখুন, বাংলা নিয়ে সবাই খুব সচেতন, এটা তো বুঝতে পারছি। সত্যি কি সচেতন? সচেতনতা কি শুধু ভাষায়? যারা ভাষাটা বলবে, যে পরিবেশে বলবে, তার কোনো দায় নেই।
এটা তো ভাবার সময় এসছে বোধহয়। যেভাবে একজন ছাত্রীকে ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইচ্ছে হলো আর গুলি করে খুন করে চলে গেল, তারপর তো এই প্রসঙ্গগুলো আরও বেশি করে মাথার মধ্যে ধাক্কা মারছে। যাকে বেডরুমে ঢুকে গুলি করে মারা হয়েছে সে একজন ছাত্রী, কত বয়স, 18-19। আপনার আমার ঘরের ছেলে মেয়েদের তো এরকমই বয়স। এবার দেখুন, যে খুন হয়েছে ঈশিতা মল্লিক, আর খুনের অভিযোগে যাকে ধরা হয়েছে দেবরাজ সিং, তার মধ্যে একজনের বয়স মানে ঈশিতার বয়স 18-19 হলে দেবরাজের বয়সও তো খুব বেশি না, 24-25। দুজনেই এই বাংলার বাসিন্দা। খুনে অভিযুক্তর বাড়ি কাঁচরাপাড়ায়, আর খুন হওয়া ছাত্রী থাকতো কৃষ্ণনগরে। দুজনেই বাংলা ভাষাতেই কথা বলতো। গন্ডগোলটাও তো ওই কথা নিয়ে, কথা বন্ধ হয়ে গেছিল। কোনো একটা গন্ডগোল হয়েছিল বা কোনো চাপ, যাই হোক, যে মুহূর্তে কথা বন্ধ তা সেখান থেকে নাকি ওই যাবতীয় অশান্তি শুরু বলে শোনা যাচ্ছে। হতে পারে তার ফলেটা ঘরের মধ্যে ঢুকে জলজান্ত মেয়েটাকে এইভাবে গুলি করে দিয়ে চলে যাবে। আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবতে পারছেন? আমাদের দুশ্চিন্তা তো অনেকগুলো জায়গায়। গুলি বন্দুক কতটা সহজলভ্য সেটাও তো ভাবতে হবে। চাইলো ওইটুকুনি ছেলে একটা সে পেয়ে গেল, যে কেউ, আপনি আমি চাইলেই সব সমস্ত মুদিখানার দোকানে পাওয়ার মতো গেলেন, একটা ভালো 9mm দিন তো, বা কোন কোম্পানির মাল আছে, এরকম করে আজকাল লোকে বন্দুক পিস্তল কিনছে নাকি? কিনছে শুধু না, নিয়ে এসে কাউকে ঘরে ঢুকে এইভাবে গুলি করে খুনটা করছে কি করে? এটাই তো সব থেকে আগে মাথার মধ্যে ঢুকছে না। মনস্তত্ত্বের বহু বইতে পড়েছি জানেন তো, যার তার হাতে আপনি যদি একটা ছুরি ধরিয়ে দেন না, সে খুন করতে পারবে না, হাত কাঁপবে। যার তার হাতে পিস্তল ধরিয়ে দিলে সে কাউকে সামনে দাঁড়িয়ে ওইভাবে গুলি করতে পারবে না, পারে না সবাই। এর জন্য অন্যরকম একটা মানসিক, কি বলবো, একটা মেন্টাল স্ট্রাকচার দরকার। মনের গঠনটা, মানসিক গঠনটা অন্যরকম হওয়া দরকার। মানসিকতাটাই আলাদা। যারা এরকম অপরাধ করে, অপরাধ মনস্ক হতে হয়। সবাই কি তাই? মনোমালিন্য হলো, মতবিরোধ হলো, ভেতর ঢুকে এরকমভাবে গুলি করে খুন করে দিল। এর জন্য তো মানে একদিকে অপরাধ মনস্কতা, আর একদিকে সাহস, যে এরপরে আমার কি হবে, কিছু হবে না, বেরিয়ে চলে যেতে পারবো, এটা একটা বেপরা ভাব। আপনার আমার ঘরের ছেলে মেয়েদের মনে এই ভাবনাগুলো জাঁকিয়ে বসছে কীভাবে বলুন তো? এটাও কি ভাবার জায়গা নয়? বাংলার অস্মিতা তো তখন তুঙ্গে উঠবে যখন বাংলার পরিবেশ, বাংলার মানসিকতা সঠিক জায়গায় থাকবে। অস্মিতাটা বুঝতে গেলেও তো মানসিকতার মধ্যে একটা স্থিতিশীলতা দরকার হয়, একটা গভীরতা দরকার হয়। এটা কোন মানসিকতা? এটা কিন্তু যে কোনো বাড়ির বাবা মায়ের বুকে আতঙ্ক তৈরি করে দেওয়ার পক্ষে যথেষ্ট। কদিন আগে দেখেছিলেন বেলঘড়িয়ায় প্রকাশ্যে মদ্যপান করছিলেন কয়েকজন তরুণ তরুণী, প্রতিবাদ করে মার খেয়ে গেছেন এক শিক্ষক, দেখিয়েছিলাম আপনাদের। তারপর তো এটাও দেখেছিলাম, মেয়ের হয়ে প্রশ্ন তুলে শিক্ষককেই কাঠগড়ায় তুলল ওই মেয়েটার পরিবার। এটাই কি সর্বনাশের মূল কারণ? পুরো ব্যাপারটা কি বাড়ির থেকেই তৈরি হচ্ছে? কিন্তু বাড়িটাও তো সমাজের বাইরে নয়, তাহলে বাড়ির লোকজনের মানসিকতা বদলাচ্ছে কি করে? চারপাশটাই কি বদলে গেছে? সব কিছুতেই আইন শৃঙ্খলার দোহাই দেওয়া হয়, কিন্তু আমাদের বাড়ি, আমাদের সমাজ, সেগুলো সব ঠিকঠাক আছে কি না সেটাও তো খতিয়ে দেখা দরকার। কারণ ঘরের বাইরের প্রভাবগুলো এবার কিন্তু আমাদের যে কোনো ছেলে মেয়েদের মনের ভেতর ঢুকে ওই ভেতর থেকে খোকলা করে দিচ্ছে। ফলে আন্দোলন করার যে বহু বিষয় আছে, বাংলা নিয়েই আন্দোলন করার যে বহু বিষয় আছে, বাঙালির জন্যই আন্দোলন করার যে বহু বিষয় আছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। বিছনা লুটোপুটি, ওকে দেখতে পাচ্ছি না, তখন নিচে দেখছি পড়ে আছে। না, কাছে গিয়ে দেখলাম এখানে একটা গুলি করেছে, আর কোথায় করেছে আমি বুঝতে পারলাম। কান দিয়ে ব্লিডিং বেরোচ্ছে। না, মা সিঁড়ি দিয়ে ভাইকে নিয়ে আসে, সিঁড়ি দিয়ে উঠছিল। ও ভাইকে এই যে কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়েছিল শিমুলতলা, ওই টাইমে ওই সুযোগ করেই ওখানে এসছে।
ও একটা পিঠে ব্যাগ ছিল যা শুনলাম, এবং মেশিনটা ছিল, যাই হোক পরপর দুটো গুলি করে, যাই হোক। যে ছেলেটাকে দেখলেন চেনেন কি ওনাকে? না, আমি তো চিনি না। হ্যাঁ, কি কারণে আপনার মেয়েকে গুলি করলো সে আমি কি করে বলবো? মানে যে মেরেছে তার সঙ্গে কি আপনার মেয়ের কোনো ভালোবাসা বা এরকম কোনো সম্পর্ক ছিল কিছু? না, মনে হয় না, আমি জানি না। মা জানেন না কে মেরেছে, কে ঢুকেছিল। বাড়ি ফাঁকা ছিল মিনিট 15-র মতো, এই সময়ই ঘরে ঢুকেছিল আততায়ী। তার মানে কখন ঘর ফাঁকা, কখন কোথায় গিয়ে গুলি করতে হবে এবং ঠিক কোন জায়গাটায় গুলি করতে হবে সব আগের থেকে রেডি ছিল। তারপরও পরিবার এতটুকু আন্দাজ করতে পারেনি। আমরাও কি আমাদের ঘরের সম্ভাব্য বিপদগুলো আন্দাজ করতে পারছি না? দেখুন, আশেপাশের বিপদ তাও তো রোখা সম্ভব, কারণ আশেপাশের পরিস্থিতি তাও খানিকটা বোঝা যায়, তাই সতর্ক হলে রোখা যেতে পারে। কিন্তু পড়শি দেশের বিপদগুলো, এগুলো এখানে বসে আমি আপনি কি টের পাবো? আর টের পেলেই বা সম্ভাব্য বিপদ রুখবো কীভাবে? দেখুন, পড়শি দেশে কি চলছে না চলছে সবটা খেয়াল রাখছে আমাদের দেশ, এটা আমরা আশা করতে পারি। গোয়েন্দা থেকে শুরু করে এর জন্য বিভিন্ন নির্দিষ্ট বিভাগ রয়েছে। আমাদেরও একটা কাজ আছে, জানেন তো, আমাদের চারপাশের পড়শিদের দিকে নজর রাখাটা, এটাও কিন্তু ওই দেশের নিরাপত্তার স্বার্থে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ গত কয়েক বছর ধরে বহু বাংলাদেশি অবৈধভাবে এপারে চলে এসছেন, আমরা দেখেছি। রাজনীতির দাদা দিদিদের ধরে এরা পরিচয়পত্র পেয়ে গেছেন, নাগরিক হয়ে গেছেন, আমার আপনার মতো এদেশের মানুষের মধ্যে মিশে গেছেন। এবার এসআইআরে এরা বাদ যাবেন কি যাবেন না সেটা তো লাখ টাকার প্রশ্ন, কারণ এই দাবিটা নিয়েও তো রাজনীতির ওরা চলছে। সবাই চাইছে অবৈধ অনুপ্রবেশকারীরা বিদেয় হোক, কিন্তু সবাই একভাবে চাইছে না, এটাই রাজনীতি। তবে সূত্রের খবর হিসেবে যেটা জানা যাচ্ছে, তাতে যে রাজ্যে ভোট সেই রাজ্যে আগে এসআইআর হতে পারে। সেই হিসেবে বিহারের পর দেশের বাকি 5 রাজ্যে এসআইআর হওয়ার একটা জোরালো সম্ভাবনা, যেটা জানা যাচ্ছে। কমিশন যেটা ভাবছে যে একসঙ্গে গোটা দেশে এসআইআর নাও হতে পারে। আমাদের রাজ্য ছাড়াও অসম, পুদুচেরি, কেরল, তামিলনাড়ু এই জায়গাগুলোতে এসআইআর হবে, মানে আমাদের এখানে হবে। এইটা হচ্ছে বড় কথা। ওই যে বললাম, এর মাঝখানে আরেকটা জিনিস রয়েছে, রাজনীতির লড়াই, যেটা আপনার আমার মাথার ওপর দিয়ে যায়, কিন্তু আমাদের দায়িত্ব ওটা পালনের একটাই পথ, ওই জাস্ট চোখ কান খোলা রাখুন, এটা ছাড়া তো আর কিছুই করার নেই। কিন্তু গত কয়েকদিনে পড়শি দেশগুলোতে একের পর এক ঘটনা ঘটে গেছে, যেগুলো আমাদের দেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক। কদিন আগে ওই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকায় গিয়ে কী বলেছিলেন? আমাদের পূর্ব দিক থেকে তারা প্রয়োজনে ধ্বংসলীলা চালাবেন, আতঙ্ক ছড়াচ্ছেন, তাই তো? পূর্ব দিক, সেখানে পাকিস্তান কোথায় ছিল? নেই। কিন্তু সেখানে পাকিস্তান তো চলে এলো। আমাদের পূর্ব দিকে কি আছে? বাংলাদেশ। আর সেই বাংলাদেশে ইশাক দার নামে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আর বিদেশমন্ত্রী গিয়ে হাজির হয়েছে। এবার ইশাক দার বাংলাদেশে যাওয়ার পর পদ্মাপাড়ের সব দল যেরকম মানে সারেন্ডার করে ফেললো, তাতে দেখে মনে হচ্ছে যে এটা কী হলো? ঐতিহ্য এইভাবে জায়গা বদল করে নাকি? এরকম সারেন্ডার করার, আত্মসমর্পণ করার ঐতিহ্য তো পাকিস্তানের ছিল। ভারতের কাছে কীরকম ওই বাংলাদেশেই সারেন্ডার করেছিল। কিন্তু মুশকিল হচ্ছে, যারা সেই সময় শত্রুকে সারেন্ডার করতে দেখেছিল, তারা এখন বন্ধুকে শত্রু বানাতে গিয়ে, মানে বাংলাদেশ ভারতকে শত্রু ভাবতে গিয়ে নিজেরাই কি এখন এই কথায় কথায় সারেন্ডার করাটা শিখে ফেললো? কখনো আমেরিকা, কখনো চীন, এখন পাকিস্তান। আরেক প্রস্থ আত্মসমর্পণ হয়ে গেছে বাংলাদেশের। এটাই আমাদের দেশের পক্ষে দুশ্চিন্তার, কারণ পাকিস্তানের একটাই লক্ষ্য, আর তা হলো আমাদের ক্ষতি করা। অপারেশন সিঁদুরের পর থেকেই কিন্তু ইসলামাবাদ তককে তককে রয়েছে। ভারতও নিশ্চিতভাবে এই গোটা পরিস্থিতিটাকে দেখছে, আর সেজন্যই ঢাকা আর ইসলামাবাদের এই পার্টনারশিপ একদম হালকাভাবে নেওয়া হচ্ছে না। এর মধ্যেই আবার বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত কাকে করা হচ্ছে জানেন? ইমরান হায়দার। কে বলুন তো এই হায়দার? ইনি ফ্রি কাশ্মীর স্লোগান তুলেছিলেন। প্ল্যানিংটা কত বড় হতে চলেছে তার আঁচ মিলছে কিন্তু। আর তার সঙ্গে আর একটা খবর দিই আপনাদের,
বাংলাদেশের এক অভিজ্ঞ সাংবাদিক বিভুরঞ্জন সরকার মেঘনাদ থেকে তার দেহ মিলেছে। কেন জানেন? গোটা বাংলাদেশে তোলপাড় চলছে। তার কারণ তিনি যে খবরের কাগজের সম্পাদকীয় পাতা দেখতেন তাতে একজনের লেখা ছাপা হয়েছিল, যিনি বলেছিলেন জঙ্গিরা ভিড়ে মিশে মানুষকে খুন করেছে। ওই ছাত্রদের, ওই এর আগে আগস্ট বিপ্লবের সময় তাদের কথায় যারা মারা গেছিল, সেখানে জঙ্গিরা মিলে গেছিল আন্দোলনকারীদের মধ্যে, এবং শুধু পুলিশ না, তারাও খুন করেছে। এইটা ছিল সেই লেখার বক্তব্য। তার জেরেই নাকি এই বিভুরঞ্জনের মৃত্যু। এই নিয়েই এখন তোলপাড় চলছে বাংলাদেশ। সুতরাং বুঝতে পারছেন জঙ্গিরা কোথার থেকে কোথায় ঢুকে পড়েছে। নিশ্চিন্ত কিন্তু আর থাকা যাচ্ছে না। সুতরাং সতর্ক হন। দেখুন, আমাদের নিউ টাউন তার আশেপাশের এলাকায় নাকি অসংখ্য বাংলাদেশি এসে আশ্রয় নিচ্ছেন। এরকমই চারপাশের ঘটনা জানি না, কিন্তু এটা তো ঘটনা। এটাও তো বিএসএফের হাতে ধরা পড়েছেন। ওখান থেকে একজন পুলিশের কর্তা, যার বিরুদ্ধে ওখানকার আন্দোলন চলাকালীন যিনি খুন হয়েছিলেন, শহীদ হয়েছিলেন বলে তারা দাবি করছে, আবু সঈদকে মারার চার্জ রয়েছে। তিনিও নাকি এ পাশে চলে এসেছিলেন। ফলে কে অপরাধী আসছেন, কে জঙ্গি আসছেন, কে রাজনৈতিক আশ্রয় নিতে আসছেন, সেগুলো বলাটা খুব কঠিন। কিন্তু সবাই সোজা পথে আসছেন এরকম নয়। এবং সবথেকে বড় কথা, অনুপ্রবেশকারীরা আসছে। এটাই সবথেকে বড় কথা, যেটা আপনার আমার জন্য নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিতে পারে। সুতরাং সাধু সাবধান।